পুরো দক্ষিণ এশিয়া তথা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন দিল্লির ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের শুরুটা হয়েছিল গত মাসে দিল্লির মেডিকেল এক্সামিনেশন বা নিট এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরপর হওয়া ঘটনা নিয়ে। এই প্রশ্নপত্র ফাঁসের পর নির্ভয়া নামে একজন ছাত্রী আত্মহত্যা করে, যেটা ফলোড বাই আরও প্রায় 23 জন শিক্ষার্থী পুরো ভারত জুড়ে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর আত্মহত্যা করে বসে। এই সীমাহীন দুর্নীতি তথা শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে সকল মেডিকেল স্টুডেন্টরা কিন্তু দিল্লির যন্তর মন্তরে জড়ো হয় গত মাসে। এরপর এই আন্দোলনটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়ে এসেছিল। গত মাসের 28 তারিখে তাদের এই আন্দোলনে যোগ দেন ভারতের প্রখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলনে কিন্তু অনশনে বসে পড়েন। এই আন্দোলন এই মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু খুব শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেন এই আন্দোলনটা পুরো দাবানলের মতো ভারতে ছড়িয়ে পড়ল? আসুন আমরা কয়েকটা পিসেস অফ পাজেল জোড়া দেই। গত 17 তারিখে ভারত সরকার এক প্রকার হুট করেই দিল্লির পুলিশ কমিশনার গোলচা সাহেবকে বদলি করে সেখানে নতুন আইপিএস অফিসার অনুরাগকে দিল্লির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ করে। এরপর 18ই জুলাই এই আন্দোলনে পুলিশ হঠাৎ করে এসেই অনশনে বসা জনাব সোনাম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে এক প্রকার জোরপূর্বক হসপিটালে নিয়ে ভর্তি করায়, যা কিছুটা অপহরণ স্বরূপ। এরপরই কিন্তু আন্দোলনটি নতুন দিকে মোড় নেয়। 19 তারিখে এই আন্দোলন নেট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ইউটিউব সব জায়গায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং স্টুডেন্ট বা ছাত্ররা ঘোষণা দেয় 20 তারিখ তারা সকল ভারত থেকে এসে যন্তর মন্তরে সমবেত হবে, দিল্লি পার্লামেন্টের দিকে অগ্রসর হবে এবং তাদের দাবি দাওয়া পেশ করবেন। ঘটনা আরও গুরুতর মোড় নেওয়া শুরু করে কিন্তু 20 তারিখ সকাল থেকে। 19 তারিখ রাতে হঠাৎ করেই যন্তর মন্তরের সামনে একটি ভাঙা প্রাইভেট কার এনে রাখা হয়, যেখানে এই অঞ্চলটিতে গত 1 মাস ধরে কোনো যানবাহন বা কোনো যান প্রবেশ করাই কিন্তু নিষেধ ছিল। এরপর সকালের দিকে সেখানে এক ট্রাক পাথর ইট ভর্তি একটি ট্রাক এসে কেউ পার্ক করে রেখে চলে যায় এবং শেষ রাতের দিকে এই অঞ্চলটায় বা এই এরিয়াটিতে ঢোকার জন্য যত মেটাল ডিটেক্টর গেট ছিল বা সিকিউরিটি ছিল সব কিছু উঠিয়ে নেওয়া হয় এবং মানুষজন সেখানে দেদারসে প্রবেশ করতে থাকে। এই ব্যাপারগুলো কিন্তু আন্দোলনকারীদের চোখ এড়ায়নি। তারা কিন্তু সেদিন সকাল থেকেই এগুলো নিয়ে প্রচণ্ডভাবে সতর্ক ছিলেন। তারা এই প্রাইভেট কারটির ছবি বা এই ইট পাথর ভর্তি ট্রাকটির ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন এবং সকালবেলা সেই প্রাইভেট কারটির ওপর একটি কাগজ রেখে দেন আন্দোলনকারীরা, যেখানে লেখা থাকে এই প্রাইভেট কারটি এখানে কোনো ষড়যন্ত্রমূলক কাজ সম্পাদন করার উদ্দেশ্যেই, আন্দোলনটিকে ভণ্ডুল করার উদ্দেশ্যেই এনে রাখা হয়েছে। এরপর ওই দিন সকালবেলা দিল্লি পুলিশ থেকে একটি নোটিশ প্রদান করা হয় সোশ্যালে যে আজকের দিনের জন্য যে কোনো জায়গায় জনসমাবেশ নিষিদ্ধ করা হলো, যে কোনো রকম। সেই সাথে দিল্লি তথা আশেপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্ক অফ করে দেওয়া হলো। সেদিন সকাল থেকে দিল্লির প্রত্যেকটি মেট্রো স্টেশনও কিন্তু বন্ধ করে দেওয়া হলো, শুধুমাত্র এই আন্দোলনকারীদের এই
আন্দোলন বা জনসমাবেশে সমাবেত হওয়া বন্ধ করার জন্য। কিন্তু আন্দোলনকারীদের কিন্তু দমিয়ে রাখা যায়নি। তারা কিন্তু সকাল 10টা-11টার পরেই সকল ব্যারিকেড এবং মেট্রো রেলের ব্যারিকেড পর্যন্ত ভেঙে পার করে তারা শত শত লাখ লাখ স্টুডেন্ট কিন্তু দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে। সেই মুহূর্তেই কিন্তু দিল্লির ওই এরিয়ার সকল ইন্টারনেট সংযোগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় কিন্তু আসল খেলা। দিল্লির পুলিশ তথা নিরাপত্তা বাহিনী একদম হিংস্রভাবে স্টুডেন্টদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠিচার্জ, টিয়ার সেল, এমন হেন কোনো কাজ নাই যেগুলো তারা স্টুডেন্টের ওপর করা থেকে বিরত থাকে না। এবং মজার কথা হলো, এই লাঠিচার্জ বা এই সকল প্রকার ইট পাথর ছোড়া থেকে শুরু করে জঘন্য রকম কাজগুলো যখন তারা সম্পন্ন করেছে, তখন কোনো পুলিশ বা নিরাপত্তারক্ষীর জামায় কিন্তু নেম ব্যাজ ছিল না। সকলে তাদের নেম ব্যাজ খুলে ফেলে তারপর এই কাজে অংশগ্রহণ করেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে নিরাপত্তা কর্মীরা মুখে কাপড় বেঁধে স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ করছেন, অত্যাচার করছেন। এই সকল কিছুই কিন্তু একটা বিশেষ কিছুর ইঙ্গিত দেয়। এরপর সেই সমাবেশে শুধু স্টুডেন্টদের না, কিছু মেডিকেল স্টুডেন্টরাও এসেছিলেন স্টুডেন্টকে সাহায্য করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। তাদের উপরও পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এবং একটা সময় যখন তাদের বিভিন্ন জায়গা থেকে জনসমাবেশটা ছত্রভঙ্গ করে দিয়ে তারা অন্য কোনো জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করলেন, তখনও কিন্তু এই কাজ করেছেন। এবং শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে তারা কিন্তু জড়ো হন এবং বেশ কিছু স্টুডেন্ট কিন্তু তখনও পার্লামেন্ট অভিমুখে যাত্রা করছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, পার্লামেন্ট গেট একদম তালাবদ্ধ করে সেখানে কিন্তু নিরাপত্তা কর্মীরা বন্দুক তাক করে বসে পড়েন যে যদি কোনোভাবে এই স্টুডেন্ট আন্দোলন বা স্টুডেন্টের সমাবেশ বা মার্চ পার্লামেন্ট পর্যন্ত আগায়, তাহলে তারা গুলিবর্ষণ করার জন্য কিন্তু প্রস্তুত ছিলেন। এই যে ছোট ছোট ইনসিডেন্টগুলো আমি বললাম, দিস আর অল পিসেস অফ পাজেল। আপনারা এই পিসেস অফ পাজেলগুলো একটা বড় পাজেলের অংশ। সেই পাজেলটা আপনারা এবার জোড়া দিন। এই টুকরো টুকরো পিসগুলো আপনারা এখন জোড়া দিন। আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? ঠিক 2 বছর আগে 2024 সালের জুলাই মাসে চলে যান। এই একই সিনারিও বা এই একই ঘটনাচক্র কিন্তু আমরা তখনও দেখেছিলাম। সো দিস আর অল সাইন্স, বা আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে একটা কমন প্যাটার্ন। সেই প্যাটার্ন দিয়ে কিন্তু বাংলাদেশেও স্টুডেন্টদের দমন করার চেষ্টা করা হয়েছিল। সেই একই কাজটি এখন ভারত সরকারও করছে। কিন্তু এই দমন করে কি কখনো কোনো রেভলিউশন বা কোনো আন্দোলন কোনো সরকার বা কোনো ফ্যাসিস্ট বা কোনো একনায়ক করতে পেরেছেন? গণতন্ত্রের নামে দমন পীড়ন কি জারি রাখতে পেরেছেন? পারেন নাই। বাংলাদেশে যেটা হয়েছিল সেটা ভারতে হবে কি না সেটা আসলে সময় বলে দিবে। কিন্তু দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে আসা কোমলমতি ছাত্রছাত্রীদের সাথে এখন কিন্তু সকল স্তরের সকল ধর্মের মানুষও নির্বিশেষে রাস্তায় নেমে পড়েছেন। সেটা কি মোদি সাহেব বা ভারত সরকার সামাল দিতে পারবেন? সময় বলে দিবেন।